আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির মধ্যাহ্নের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সিনথিয়া রহমান। সিলেট নগরে সোমবার মধ্যরাত থেকে শুরু হওয়া ভারী বৃষ্টিতে ডুবে গেছে শতাধিক এলাকা। ভুক্তভোগীরা জানায় উজান থেকে নেমে আসা ঢলে সৃষ্ট বন্যার পানিতে সুরমা নদী টইটুম্বর, তাই বৃষ্টির পানি নগরের ছড়াগুলো দিয়ে নদীতে মিশতে পারছে না। এতে নগর জলমগ্ন হয়ে পড়েছে। রোববার সকাল ও বিকেলে কয়েক দফা বৃষ্টি হয়েছে, এরপর থেকেই এমন জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। বিভিন্ন বাসাবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে পানি ঢুকে পড়ায় চরম ভোগান্তিতে পড়েছে নগরবাসী। সুনামগঞ্জেও নদ নদীর পানি বাড়ায় বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। অন্যদিকে মৌলভীবাজারে বৃষ্টি না হওয়ায় বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। এ বিষয়ে আরও জানাতে সুনামগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শহীদ নূর। নূর, সুনামগঞ্জের সার্বিক বন্যা পরিস্থিতি সম্পর্কে আমাদের জানাবেন। ধন্যবাদ আপনাকে। দেখুন, যেটা সিলেটের খবর বলছিলেন বন্যা পরিস্থিতির, সেটি কিন্তু সুনামগঞ্জ তার আজ পড়ছে, কেননা পাহাড়ি ডোল উজানের যে পানি এটি সুনামগঞ্জে ধীরে ধীরে আসা শুরু করছে। ইতিমধ্যেই গতকালকে সুনামগঞ্জে বৃষ্টিপাত হয়েছে, যেটি পানি উন্নয়ন বোর্ডের তথ্য যদি আমি বলি, রেকর্ড করা হয়েছে 210 মিলিমিটার গত 24 ঘন্টা বৃষ্টিপাত হয়েছে। এই বৃষ্টিপাত এবং উজানের পানিতে সুনামগঞ্জে সুরমা সহ সকল নদ নদীর পানি বৃদ্ধি পেয়েছে। সাতক পয়েন্ট দিয়ে ইতিমধ্যেই 59 সেন্টিমিটার বিপদসীমার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। এতে নিম্নাঞ্চলে পানির চাপ সৃষ্টি হয়েছে, কিন্তু সুনামগঞ্জে বিপদসীমার আর 30 সেন্টিমিটার নিচে পানি প্রবাহিত হলো। ইতিমধ্যেই কিন্তু পানিতে আসলে নিম্নাঞ্চলের একটি বিভিন্ন জায়গাতে চাপ দেখা যাচ্ছে। আমি যেখানটাতে আছি এটি সুনামগঞ্জ পৌরসভার বড়পাড়া এলাকা। এইসব এলাকার যে নদী তীরবর্তী অঞ্চল, সেখানে কিন্তু মাঠ বা যে উঁচু জায়গা আছে সেটি ডুবে গেছে। আমি একটু জানিয়ে রাখি, এই পানিতে বিভিন্ন বাঁধে আসলে ফাটল দেখা দিয়েছে। বাঁধ থেকে হাওরে পানি প্রবেশ করার সময় সুনামগঞ্জের খরচার হাওরে আসলে বাঁধ ভেঙে যে রূপসা নদী তীরবর্তী অঞ্চলে আসলে নদী ভাঙনের কবলে পড়েছেন এবং এই এলাকার প্রায় শতাধিক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে আমাদেরকে জানানো হয়েছে। তবে পানি উন্নয়ন বোর্ড বলছে, যেহেতু পানি ধারণ ক্ষমতা এখনো রয়েছে হাওরে, এতে আসলে বন্যা পরিস্থিতি সৃষ্টি নাও হতে পারে সুনামগঞ্জের ক্ষেত্রে। তবে পানি বৃদ্ধির উপর নির্ভর করবে আসলে বন্যা পরিস্থিতি কতটুকু অবনতির দিকে যাচ্ছে। মামুন হাওলাদার তেমনটাই আমাকে জানিয়েছেন। তো আসলে পানি বৃদ্ধি এখনো অব্যাহত রয়েছে। যদি এভাবে পানি বৃদ্ধি পেতে পায় তাহলে বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে। সিন্তি, এই ছিল সুনামগঞ্জ থেকে পানি বৃদ্ধির সর্বশেষ খবর। ধন্যবাদ। বাংলাদেশ সহ বিভিন্ন দেশের অভিবাসী কর্মীদের সঙ্গে কথা বলেছেন মালয়েশিয়া সফররত জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক। স্থানীয় সময় রোববার সফরের প্রথম দিনে রাজধানী কুয়ালালামপুরে অধিকার বঞ্চিত কর্মীদের নানা সমস্যার কথা শোনেন হাই কমিশনার ভলকার তুর্ক। এ সময় মালয়েশিয়ায় এসে নানাভাবে প্রতারণার শিকার অভিবাসী কর্মীদের পাশে দাঁড়ানোরও আশ্বাস দেন তিনি। শ্রমিকদের অধিকার নিয়ে কুয়ালালামপুর ও পুত্রাজায়ায় মালয়েশিয়া সরকারের একাধিক প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকের কথা রয়েছে জাতিসংঘ মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের। কোরবানির ঈদকে সামনে রেখে জুন মাসের প্রথম সপ্তাহ থেকে শুরু হয়েছে সরকারি ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রয়। এরই মধ্যে কিছু এলাকায় পণ্য দেওয়া শুরু করলেও এখনও সারা দেশে পণ্য দেওয়া শুরু হয়নি। কারণ হিসাবে টিসিবির মুখপাত্র বলছেন, টাকা জমা, পণ্য বুঝে নেওয়া সহ বিভিন্ন প্রক্রিয়ার কারণে একটু সময় লাগছে। তবে আগামীকাল কিংবা পরশু থেকে পুরো দমে দেওয়া হবে এই পণ্য। আর কোরবানি ঈদ মাথায় রেখে 12 জুনের মধ্যে 1 কোটি পরিবার পেয়ে যাবে এসব পণ্য। নিজস্ব ডিলারদের চাহিদা পূরণ করে তারপরে কিন্তু আমাদের টেন্ডারে পার্টিসিপেট করে। 2 কোটি লিটার পার মান্থ পেট বোতল দেওয়া অনেকগুলো প্রতিষ্ঠানের পক্ষে একত্রে সম্ভব না। এই জন্য দেখবেন আমরা 3-4টা প্রতিষ্ঠান থেকে একত্রে মাল নিতে হয়, একটা প্রতিষ্ঠান সাপ্লাই করতে পারে না। তো এই যে একটা প্রাপ্তির দেশের অ্যাভেলেবিলিটি বা যেই সমস্ত প্রতিষ্ঠানগুলো আমাদের সাথে কাজ করে তাদের অ্যাভেলেবিলিটির উপরেও কিন্তু আমাদেরকে নির্ভর করতে হয়। আমরা চেষ্টা করে যাচ্ছি। এবার ঈদ যাত্রায় রেকর্ড পরিমাণ 1,90,00,000 হিট পড়েছে ট্রেনের টিকিট সার্ভারে। এরই মধ্যে পশ্চিমাঞ্চলের টিকিট বিক্রিও শেষ। আজ ঈদুল আজহার স্পেশাল 2টি ট্রেনের টিকিট বিক্রিও শুরু হয়েছে। সকালে ব্রিফিংয়ে ঢাকা রেলওয়ে স্টেশন ম্যানেজার মোহাম্মদ মাসুদ সারওয়ার জানান, 12 থেকে 14 জুন পর্যন্ত
ক্যাটল ট্রেন চলবে। এদিকে সকাল 8টা থেকে শুরু হয় অনলাইনে টিকিট বিক্রি। শুরুতে রেলের পশ্চিমাঞ্চলের রাজশাহী, রংপুর ও খুলনা ট্রেনগুলোর অগ্রিম টিকিট বিক্রি হয়। সব টিকিটই বিক্রি হচ্ছে অনলাইনে। বেলা 2টা থেকে শুরু হবে পূর্বাঞ্চলে ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অগ্রিম টিকিট বিক্রি। অনেক সময় থেকে ট্রাই করলাম, প্রথমে দেখলাম যে টিকিটগুলো আছে 8টা 10টা করে আছে, কিন্তু যখনই ওই পেমেন্টের কাছে যাই পেমেন্ট নেয় না, ব্যাগ আসার সঙ্গে সঙ্গে দেখায় সব 0 8টা 2 মিনিট আগে থেকে ঢুকতেছি, ওখানে লেখা আছে 8টার দিকে সাথে সাথে ঢুকছি, 2 মিনিট 3 মিনিটে সব শেষ টিকিট না পাই। আমি এখানে আসলাম সরাসরি, আমি সরাসরি কাটবো টিকিট। এখানে আসলাম, এখানে জিজ্ঞাসা করলাম যে 13 তারিখে আবার টিকিট লাগবে, দিনাজপুর বা রংপুর বা ঠাকুরগাঁ বা পঞ্চগড় হলেও চলবে। আমার বলতেছে টিকিট নাই, 13 তারিখে টিকিট নাই। আমি অনলাইনে খুঁজি, অনলাইনে তো নাই। 8টা বাজে যখন আমাদের পশ্চিমাঞ্চল অভিমুখী আন্তনগর ট্রেন সময় টিকিট ওপেন হয়েছে, প্রথম আধা ঘন্টাতে অর্থাৎ ফার্স্ট পিক আওয়ার যেটা 1,90,00,000 হিট করেছে বাংলাদেশ রেলের সার্ভারে। ম্যাঙ্গো স্পেশাল ট্রেনটা চলাচল শুরু করবে 10 তারিখ থেকে, 10 জুন থেকে, আর ক্যাটাগরি স্পেশাল চলাচল করবে 12 জুন থেকে। বাংলাদেশ অর্থনীতি সমিতির বিকল্প বাজেট প্রস্তাবনা 2024-25 পেশ করছেন সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ডক্টর আইনুল ইসলাম। সরাসরি চলে যাচ্ছে সেখানে। 17 টেলিকম রেগুলেটরি কমিশন, এনার্জি রেগুলেটরি কমিশন, ইন্স্যুরেন্স রেগুলেটরি কমিশন, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, BIWTA, পৌর হোল্ডিং কর, ডিজি হেলথ, বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার অনুমতি ও নবায়ন ফি, ডিজি ড্রাগস, ঔষধ প্রস্তুতকারী কোম্পানি লাইসেন্স এবং নবায়ন ফি, বিউটি পার্লারের সেবালব্ধ কর, আবাসিক হোটেল, গেস্ট হাউস ক্যাপাসিটি কর, বিদেশি পরামর্শ ফি, এগুলো 7 এবং 9 সারণীতে আছে। মাননীয় অর্থমন্ত্রী কর্তৃক পেশকৃত 2023-24 অর্থবছরের জাতীয় বাজেটে মোট রাজস্ব ধরা হয়েছিল 5,03,900 কোটি টাকা। আর আমরা আসন্ন 2024-25 অর্থবছরের বিকল্প বাজেটে ওই আয় 2.03 গুণ বৃদ্ধি করে 10,24,767 টাকা প্রস্তাব করছি। বাজেটের আয়ের উপখাত ওয়ারি বিশ্লেষণে দেখা যায় যে 2023-24 অর্থবছরে জাতীয় রাজস্ব বোর্ড নিয়ন্ত্রিত আয়কর সমূহ সরকারি প্রস্তাবনায় ছিল 4,30,000 কোটি টাকা, যা ছিল মোট আয়ের 85.33%। আমাদের প্রস্তাবনা এই আয় 1.98 গুণ বেড়ে দাঁড়াবে 8,49,517 কোটি টাকা, যা আমাদের প্রস্তাবিত মোট আয়ের 82.90%। আয়ের উপখাত আয়, মুনাফা ও মূলধনের উপর কর থেকে চলতি অর্থবছরে সরকারের প্রস্তাবিত বাজেটে ধরা হয়েছে 1,53,260 কোটি টাকা, অর্থাৎ মোট আয়ের 30.41%। এই খাতে আমরা 1.70 গুণ বৃদ্ধির প্রস্তাব করছি। যার এতক্ষণ দেখছিলেন অর্থনীতি সমিতির বিকল্প বাজেট প্রস্তাবনা। চট্টগ্রামের পাহাড়তলীতে মাকে কুপিয়ে হত্যার অভিযোগে মাদকাসক্ত ছেলেকে আটক করেছে পুলিশ। রোববার রাতে নগরের পাহাড়তলীর ভেলোয়ার দিঘি এলাকায় ঘটনা ঘটে। পুলিশ জানায় অভিযুক্ত ছেলে ওমর আলী মাদকাসক্ত হওয়ায় বাসায় প্রায় টাকার জন্য ভাঙচুর করত। রোববার রাতে বাসায় এসে মায়ের কাছে টাকা চেয়ে না পেলে বাসায় থাকা বটি দিয়ে মাকে কোপ দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। বোয়ালখালীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মারামারিতে মোহাম্মদ আরিফ নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। পুলিশ জানায় বিকেলে প্রতিবেশী সাকিবুল ইসলামের সঙ্গে খেলতে গিয়ে ঝগড়া লাগার পর সাকিব সহ আরও কয়েকজন আরিফকে মারধর করে রাস্তায় ফেলে রেখে যায়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে রাতে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে কুমিল্লার দেবিদ্বারে এক কৃষকের গলা কাটা মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। রাশিয়াকে চীনের সমর্থন ইউক্রেন যুদ্ধকে দীর্ঘায়িত করবে বলে মন্তব্য করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। গতকাল সিঙ্গাপুরে এশিয়া প্রশান্ত মহাসাগরের দেশগুলোকে আসন্ন ইউক্রেন শান্তি সম্মেলনে যোগ দেওয়ার আহ্বান জানানোর সময় জেলেনস্কি এ মন্তব্য করেন। এ সময় রাশিয়া এই সম্মেলন ভেস্তে দেওয়ার চেষ্টা করছে বলেও অভিযোগ করেন তিনি। আসছে 15 ও 16 জুন সুইজারল্যান্ডে ইউক্রেন নিয়ে আন্তর্জাতিক শান্তি সম্মেলন হওয়ার কথা রয়েছে। তার আগে এই বৈঠক হচ্ছে। এ সময় চীন এবং যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা প্রধানরাও উপস্থিত ছিলেন, তবে চীন এ অভিযোগ অস্বীকার করেছে।
ফিলিস্তিনের গাজায় যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি প্রস্তাবকে স্বাগত জানিয়েছে হামাস, তবে এ বিষয়ে এখনও পর্যন্ত তাদের বিস্তারিত জানানো হয়নি বলে মন্তব্য করেন হামাস নেতা ওসামা হামদান। এদিকে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি প্রস্তাবের আলোচনার মধ্যেও হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। নুসাইরাত ও বুরেইজ শরণার্থী শিবিরে পৃথক ইসরায়েলি হামলায় অন্তত 10 জন মারা গেছে। এছাড়া জাবালিয়া শরণার্থী শিবিরে 3 সপ্তাহ ধরে চলমান ইসরায়েলি হামলা বন্ধের পর সেখানে 50টি মরদেহ খুঁজে পেয়েছে উদ্ধারকর্মীরা। এ নিয়ে ইসরায়েলি হামলায় দেশটিতে নিহতের সংখ্যা দাঁড়ালো 36,439 জন, আহত হয়েছে আরও অন্তত 82,627 জন। টি-20 বিশ্বকাপের খবর। নাটকীয় ম্যাচে ওমানকে সুপার ওভারে 11 রানে হারিয়ে টি-20 বিশ্বকাপ আসরে প্রথম জয় তুলে নিয়েছে নামিবিয়া। কেনসিংটন ওভালে টস হেরে ব্যাট করতে নেমে 109 রানে গুটিয়ে যায় ওমান। জবাবে খেলতে নেমে নির্ধারিত ওভারে 6 উইকেটে নামিবিয়াও করে 109 রান। ফলে ম্যাচের ভাগ্য গড়ায় সুপার ওভারে। সেখানে নামিবিয়ার 22 রানের টার্গেটে ব্যাট করতে নেমে 10 রান সংগ্রহ করে ওমান। এদিকে পাপুয়া নিউ গিনিকে 5 উইকেটে হারিয়েছে বিশ্বকাপ আসর শুরু করা ওয়েস্ট ইন্ডিজ। টস হেরে ব্যাট করতে নেমে 8 উইকেটে 136 রান করে নিউ গিনি। 137 রানের সহজ লক্ষ্য তারা করতে নেমে 5 উইকেটে হারিয়ে জয় তুলে নেয় ক্যারিবিয়ানরা। এদিকে টি-20 বিশ্বকাপের ডি গ্রুপের হাই ভোল্টেজ ম্যাচে রাতে মুখোমুখি হবে শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকা। নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে রাত 8:30টায়। টি-20 বিশ্বকাপে দু দলের 4 দেখায় 3 বার জয় পেয়েছে দক্ষিণ আফ্রিকা। এই ম্যাচেও সেই দাপটটাই ধরে রাখতে চায় প্রোটিয়ারা। এদিকে টি-20তে বিশ্বকাপের প্রস্তুতিটা ভালোভাবেই সেরেছে শ্রীলঙ্কা। ইতিহাস ভুলে জয় নিয়ে বিশ্ব আসর শুরু করতে চায় লঙ্কান সিংহরা। ফুটবল। ফিফা আন্তর্জাতিক নারী প্রীতি ম্যাচে চাইনিজ তাইপের মুখোমুখি হবে বাংলাদেশ। বসুন্ধরা কিংস এরেনায় সন্ধ্যা 6টায় শুরু হবে ম্যাচটি। 5 মাস পর মাঠে নেমে চাইনিজ তাইপের কাছে প্রথম ম্যাচে 4-0 গোলে বিধ্বস্ত হয় বাংলাদেশের মেয়েরা। সেই ক্ষত ভুলে এই ম্যাচে ঘুরে দাঁড়াতে চায় সাবিনা মাসুরারা। যদিও চাইনিজ তাইপে থেকে শক্তির বিচারে অনেকটাই পিছিয়ে বাংলাদেশ। এদিকে প্রথম ম্যাচে বড় জয় নিয়ে বেশ ফুরফুরে মেজাজে সফরকারী নারীরা। এই ম্যাচেও সেই ছন্দটাই ধরে রাখতে চাইবে চাইনিজ তাইপে। মধ্যাহ্নের সংবাদ এ পর্যন্তই। সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। দুপুরের সংবাদ 2:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।